সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের হোটেল চার্জের সাথে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাঙ্গালোর থেকে কেরালার উদ্দেশ্যে। আমরা যেহেতু গতকাল ম্যাঙ্গালোর পৌঁছে একটি বাইক রেন্ট নিয়ে নিয়েছিলাম, তাই আমাদের সম্পূর্ণ জার্নিটাই ছিল বাইকে। ম্যাঙ্গালোর থেকে কেরালা যেতে প্রায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা এখন কান্নুর পৌঁছে গেছি। কান্নুর থেকে কেরালার ডিস্টেন্স আর খুব একটা বেশি নয়। এই যে বলতে বলতেই আমরা প্রবেশ করছি গডস ওন কান্ট্রি কেরালাতে। আমাদের ডেস্টিনেশন ছিল কেরালার কাসারগোড। রাস্তায় চোখে পড়ে এই নদীটি। এই নদীটি হয়তো আরবিয়ান সি থেকে বয়ে আসা কোনো একটা নদী হবে। সামনে একটু এগিয়ে যেতে দেখলাম ওটা নদী ছিল না, ওটা ছিল আরবিয়ান সি এরই একটি পাড়। আমরা আমাদের ডেস্টিনেশনের খুবই সামনাসামনি পৌঁছে গেছি। আমাদের আজ যাত্রা ছিল আরবিয়ান সি এরই অন্য আরেকটি পাড় বেকাল বিচ, আর বেকাল বিচ সংলগ্ন বেকাল ফোর্ট। এটি হলো বেকাল ফোর্টের প্রবেশপথ। এখানে বাইক পার্কিং করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই ফোর্ট 1650 খ্রিস্টাব্দে সিভাপ্পা নায়াকা নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন কেলাড়া নায়াকা ডিনেস্টির একজন শক্তিশালী শাসক। এই রাজবংশ মূলত কোস্টাল কর্ণাটকা এবং নর্থ কেরালা অঞ্চলে প্রভাব বিস্তার করত। চলুন এবার টিকিট নিয়ে ফোর্টের ভেতরে যাওয়া যাক। টিকিট প্রাইস 25 পার হেড। এই ফোর্ট মূলত তৈরি হয়েছিল শত্রুদের নৌ আক্রমণ ঠেকানোর জন্য। এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে ফোর্ট থেকে নৌ আক্রমণ কিভাবে ঠেকাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে সমস্তটাই ধীরে ধীরে বুঝতে পারবেন।
tripod. It's Tripod not allowed, sir. okay. Show me written rule from Archaeological Wait, Survey wait, of wait. India. Yeah. I need written rule. It's not like Tripod. it's a selfie stick. ആമോന്നല്ല ഒന്ന് ഇവരോട് സംസാരിച്ചേ. টিকিট চেকিংয়ের সময় সিকিউরিটি গার্ড একটু প্রবলেম তৈরি করেন। ওনার সম্ভবত বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে আমার সেলফি স্টিকটা আদৌ সেলফি স্টিক নাকি ক্যামেরা হোল্ডার। আমরা হেড অফিসে ফোন করে শেষ পর্যন্ত বুঝিয়ে বলতে ওনারা অ্যালাউ করেন আমাদেরকে ভেতরে সেলফি স্টিকটি নিয়ে যাওয়ার জন্য। প্রায় ৮০ একর জায়গা নিয়ে ল্যাটেরাইট স্টোন দিয়ে এই ফোর্টটি গঠিত। ফোর্টটি শুধুমাত্র একটি রাজবংশের অধীনে ছিল না, কেলারি নায়ক বা টিপু সুলতান নয়তোবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই কোনো না কোনো সময়ে এই ফোর্টের নিয়ন্ত্রণে ছিল। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারটার দিকে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে বহু দূর থেকেই জাহাজের আসা যাওয়া দেখতে পাওয়া যায়। তাই নৌসেনাদের আক্রমণ ঠেকাতে এই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এই ফোর্টটি বানানো হয়। ফোর্টের পশ্চিম দিক পুরোপুরি আরবিয়ান সিয়ের দিকে মুখ করে। ফোর্টের টপ থেকে পুরো সি কোস্ট দেখতে পাওয়া যায়, কারণ এই বেকাল ফোর্ট ছিল একটি স্ট্র্যাটেজিক কোস্টাল ফোর্ট। এই ফোর্ট সাধারণত কোস্ট লাইন ডিফেন্স সিস্টেম হিসাবে ব্যবহৃত হতো। এটি ছিল সম্পূর্ণ মিলিটারি ফোর্ট, তাই এখানে কোনো রাজপ্রাসাদ বা বিলাসবহুল রাজকক্ষের দেখা মিলল না। এখন যাচ্ছি ওই উঁচু জায়গাটির উদ্দেশ্যে। এখান থেকে বেকাল বিচ পর্যন্ত যাওয়ার একটি খুব সুন্দর রাস্তা আছে। যে এই টানেলটি দেখছেন, এটি হলো এখানের একটি গোপন টানেল। আপনাদেরকে বিচে যাওয়ার যে রাস্তাটি দেখালাম, কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এই রাস্তাটি বন্ধ আছে, তাই আমরা বেরিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তখনকার দিনে অ্যাডভান্সড ওয়াটার হারভেস্টিং হিসাবে এই ফোর্টকে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান দিনে আপনার যদি জল তেষ্টা পায়, তার জন্য এই ফোর্টের ভিতরে একটিও দোকান পাবেন না। বাইরে বেরিয়ে যাওয়ার সময় এক্সিট গেটের সামনেই চোখে পড়বে এই দোকানটি। এখান থেকে আমরা আমাদের জন্য দুটো সোডা ওয়াটার নিয়ে নিয়েছিলাম। কেরালায় সূর্যের তাপ প্রচণ্ড বেশি, এরপরই যেহেতু আমরা বিচে যাব, তাই আমরা এই দোকানটায় এসেছিলাম টুপি কিনতে, আর এখান থেকে কিছু মশলা ফ্রুটস কিনে নিচ্ছিলাম। দিনটি ছিল শুক্রবার, তাই আমার হাজব্যান্ড গিয়েছিল মসজিদে জুম্মা পড়তে, আর আমরা বাইরে ওয়েটিং এরিয়াতে বসে ওর জন্য ওয়েট করছিলাম।
ওইখান থেকে বেরিয়ে এরপর আমরা চলে যাচ্ছিলাম কেরালার খুব ফেমাস রেহমানিয়া বেকারিতে আমাদের লাঞ্চ ছাড়তে। এখানের সিগনেচার আইটেম হলো এখানের মান্দি রাইস, তাই আমরা আমাদের লাঞ্চে নিয়ে নিয়েছিলাম চিকেন মান্দি আর মাটন চিলি। খাবারগুলো সত্যিই অসম্ভব রকমের সুন্দর ছিল। লাঞ্চ সেরে আমরা দেখতে গিয়েছিলাম এদের খুবই ফেমাস বেকারিটা। কেরালায় বেকারি কালচারটি খুবই বেশি। বাংলায় যেমন মোড়ে মোড়ে মিষ্টির দোকান দেখতে পাওয়া যায়, এখানে সেরকম এক দু হাত ছাড়া ছাড়া একটি একটি বেকারি দেখতে পাওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বেকাল বিচের উদ্দেশ্যে। বেকাল বিচ হলো আরবিয়ান সিয়েরই একটি পাড়। ইন্ডিয়াতে খুব কমই জায়গা আছে যেখানে 300 বছরেরও বেশি পুরনো ফোর্ট আর অন্যদিকে আরবিয়ান সি বিচ। বেকালে দুটোই একসাথে। হিস্ট্রি অ্যান্ড নেচার বোথ ইন ওয়ান ফ্রেম অ্যাট বেকাল বিচ। এটি একটি ওপেন সি বিচ। গোয়া বা ভার্কালার মতো ওভার কমার্শিয়াল না। কাপলস, ফ্যামিলি, কিডস সবাই এনজয় করতে পারে। শান্ত বিচ লাভার্সদের জন্য এটি একদম পারফেক্ট। সূর্যের রোদ এত বেশি প্রবল ছিল যে আমি ঠিকভাবে তাকাতেই পারছিলাম না। এখানটা একটি রাইড হয়ে থাকে যেটি ওই সময় বন্ধ ছিল। If you want peace not party, Bekal Beach is for you. এখানে কোনো লাউড মিউজিক নাই, শুধু ওয়েভস আর ওয়াইন্ড। অলসো নো মিউজিক নিডেড। দ্য সি ক্রিয়েটস ইটস ওন সাউন্ড ট্র্যাক। এখানের ওয়েভসগুলি খুবই পাওয়ারফুল, আর তার সাথে আকাশও খুব ড্রামাটিক। বিচটি অনেক মালায়ালাম মুভির ভাইব দেয়।
আমি বারবার ফিল করছিলাম সাথে করে যদি কিছু খেলনা নিয়ে আসতে পারতাম তাহলে আমার মেয়ে মনের আনন্দে স্যান্ড ক্যাসেল বানাতে পারতো আর খুব মজা করে খেলতে পারতো। অনেকটা মেমোরেবল টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচ পার্কের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় প্রথমেই চোখে পড়লো এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটি। এরকম একটি স্কাই ডাইনিংয়ে খাওয়া কার না শখ থাকে বলুন তো, কিন্তু দুর্ভাগ্যবশত বিচ পার্কের সমস্ত রাইডগুলি তখন বন্ধ ছিল। এগুলি সাধারণত সন্ধ্যের পরেই চালু হয়। সমস্ত কিছু ঘোরাঘুরির পর আমরা দুজনেই সম্পূর্ণ টায়ার্ড হয়ে একটি জায়গায় বসে পড়েছিলাম। আর এদিকে আমার মেয়ে হায়া তখনও পর্যন্ত প্রাণবন্ত হয়ে খেলেই চলেছিল। খুব বেশি সময় নষ্ট না করে অনেকটা স্পেশাল ফ্যামিলি মোমেন্ট স্মৃতির পাতায় নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেরোনোর সময় এক্সিট গেটের সামনে বেকাল পেটস ফরেস্টটি আপনারা পাবেন। এখানেতে হাতে নিয়ে সমস্ত জীবজন্তুর ছবি তোলা যায়। পার্ক থেকে বেরিয়ে দেখলাম এখানের একদম পাশ থেকে একটি রেলওয়ে লাইন গেছে, আর যেটির স্টেশনটি ছিল পার্কের মধ্যেই। কেউ যদি কম খরচে এই বিচে আসতে চায় তার জন্য তো এটি বেস্ট সলিউশন। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা রাস্তাতে পেয়ে গিয়েছিলাম আরও একটি বিচ, আরবিয়ান সিয়ের আরও একটি পার্ক। এই বিচটির নাম ছিল কাপিল বিচ। এখানে আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম মালিক দিনার মসজিদের উদ্দেশ্যে। এটি কেরালার সবচেয়ে পুরনো মসজিদ, ইন্ডিয়ার অন্যতম পুরনো মসজিদগুলির মধ্যে একটি। আনুমানিক 7ম থেকে 8ম শতাব্দীর সময়কালে তিনি ছিলেন একজন আরব ইসলামিক প্রচার।
এটি শুধু একটি মসজিদ নয়, ইন্ডিয়াতে ইসলাম আগমনের একটি ঐতিহাসিক সাক্ষী। বিভিন্ন ধর্মের মানুষ এখানে সম্মানের সঙ্গে আছে। মসজিদটি দেখতে অনেকটা টেম্পল স্টাইল রুফের মতো, যা হিন্দু মুসলিম কালচারাল হারমোনি দেখায়। ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এখানের আরো একটি ফেমাস গোল্ডেন বেকারিতে। এখানে বেশ কিছু ফ্লেভার কেক পাওয়া যাচ্ছিল। এখান থেকেই কিছু কিছু জিনিস আমরা আমাদের বাড়ির জন্য নিয়ে আসি। নেবে তো নিয়ে নাও বেশি করে। হায়া হায়া, হবে বসে যাও আগে। দাঁড়া একটু না। बहुत बड़ा एक ही জিনিস ওটা কিছু ফ্লেভার অ্যাড করে দিয়েছে। সেম কেক। ওইখান থেকে ইভিনিং স্ন্যাক্সও সেরে নিয়ে আমরা বিদায় জানালাম কাসারগোডকে। সব সুন্দর জায়গায় যেমন হয়, ঠিক কেরালাতেও সেই রকম সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। গডস ওন কান্ট্রি তোমাকে বিদায় জানাচ্ছি, কিন্তু তোমার মেমোরিগুলি থেকে যাবে ফর এভার। কেরালা, ইউ ডিড নট জাস্ট গিভ আস ভিউজ, ইউ গিভস আস পিস, স্টোরিজ অ্যান্ড বিউটিফুল মেমোরিজ। From misty mornings to golden sunsets, Kerala, thank you for everything. See you again.